তসলিমা নাসরিন ফিরছেন কলকাতায়, এ খবর আপনাদের সবার জানা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তসলিমার এই প্রত্যাবর্তন কি শুধুই একটি সাহিত্যিক বা সাংস্কৃতিক ঘটনা, নাকি এর পেছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক পরিকল্পনা? পাশাপাশি আবার পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এটিএস এর তল্লাশি। রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের বড় চক্রের পর্দাফাঁস। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একদিকে তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন, অন্যদিকে খারিজি মাদ্রাসা ও দাতব্য কেন্দ্রে তল্লাশি। দিল্লির ডাবল মুভে কাঁপছে বাংলাদেশের কট্টরপন্থীরা। তসলিমা নাসরিনের কলকাতায় ফিরে আসার ঘটনা কি তুষ্টিকরণ রাজনীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ, প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে? দীর্ঘ সময় ধরে শেখ হাসিনা ভারতে রয়েছেন, এরপর আবার তসলিমা নাসরিনকে মত প্রকাশের স্বাধীনতা প্রদান চাপ বাড়াবে বাংলাদেশের কট্টরপন্থীদের। বাংলাদেশ সীমান্তে গজিয়ে ওঠা খারিজি মাদ্রাসা দাতব্যে তল্লাশিতে গভীর চক্রান্তের পর্দাফাঁস। ইডির স্ক্যানারে কি এবার ভারতের একাধিক মসজিদ? ধর্ম, শিক্ষা ও স্বাস্থ্যের আড়ালেই অবৈধ অনুপ্রবেশের নেটওয়ার্কের জাল, সন্ত্রাসবাদে অর্থের যোগান। পশ্চিমবঙ্গ সহ দিল্লির কড়া মনোভাব কি প্রভাব ফেলবে ভারত ও বাংলাদেশ সম্পর্কে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। যদি মানুষ হয়ে না পারি, পাখি হয়ে ফিরব একদিন। নিজের প্রিয় কলকাতা ছাড়ার সময় এমনই আবেগঘন কথা লিখেছিলেন নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। দীর্ঘ প্রায় 2 দশক পর সেই অপেক্ষার অবসান হতে চলেছে। কট্টরপন্থীদের মুখে ঝামা ঘষে আবার কলকাতায় ফিরতে চলেছেন তিনি। ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায় 1994 সালে তার লজ্জা উপন্যাসকে কেন্দ্র করে তীব্র আন্দোলন হয় এবং কট্টরপন্থীদের চাপের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তসলিমা নাসরিন। ইউরোপ, আমেরিকায় কয়েক বছর কাটানোর পর বাংলা ভাষা ও সংস্কৃতির টানে 2004 সালে কলকাতায় স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন তিনি। কিন্তু 2007 সালে তার আত্মজীবনী দ্বিখণ্ডিতকে কেন্দ্র করে আবার কলকাতায় তীব্র হিংসাত্মক আন্দোলন শুরু হয়। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট সরকার আইন শৃঙ্খলার দোহাই দিয়ে তসলিমা নাসরিনকে কার্যত রাজ্য ছাড়া করেছিল। ঘটনার এখানেই শেষ নয়। 2007 থেকে 2008 এই সালটি ছিল তসলিমা নাসরিনের জীবনে অন্যতম অন্ধকার এক অধ্যায়। কলকাতা থেকে বিতাড়িত হওয়ার পর কেন্দ্রের তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার তাকে দিল্লির এক অজ্ঞাত জায়গায় কার্যত গৃহবন্দী করে রেখেছিল। চরম একাকিত্ব, অনিশ্চয়তা এবং অসুস্থতার মধ্যে তার ওপর চাপ বাড়তে থাকে দিল্লির নিরাপদ আশ্রয়টুকু ছাড়ার জন্য। তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় স্বয়ং তসলিমাকে বোঝানোর চেষ্টা করেন এবং অবশেষে এক বুক ক্ষোভ আর অভিমান নিয়ে 2008 সালের 19শে মার্চ ডক্টর মনমোহন সিং সরকারের আমলে তিনি ভারত ছেড়ে সুদূর সুইডেনে পাড়ি দেন। ভারতের মাটি থেকেও তার এই নির্বাসন প্রমাণ করেছিল তৎকালীন ভোট ব্যাংকের রাজনীতির শেকড় কতটা গভীরে ছিল। তবে সুইডেনে নির্বাসিত হলেও তসলিমার মন কিন্তু পড়েছিল ভারতে। অবশেষে 2009 থেকে 2015 সালের মধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক তাকে দীর্ঘমেয়াদী রেসিডেন্সিয়াল ভিসার অনুমোদন দেয়। কিন্তু ট্র্যাজেডিটা দেখুন, 2011 সালে বাংলায় ঐতিহাসিক পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এলেও আইন শৃঙ্খলার অবনতির অজুহাতে তসলিমা নাসরিনকে কিন্তু কলকাতায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অথচ বাংলায় 34 বছরের জগদ্দল পাথর ওই বাম শাসনের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একটা আশার আলো তৈরি হয়েছিল। আশা ছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য যে বাম সরকার 2007 সালে ওই তসলিমা নাসরিনকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে কলকাতা ছাড়া করিয়েছিল, সেই অন্যায়ের বিচার করবে মমতার তৃণমূল সরকার। কিন্তু 2011 থেকে 2026 দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তসলিমা নাসরিনকে কলকাতায় পা রাখার অনুমতিটুকুও দেয়নি। প্রশ্ন হচ্ছে, কেন? কিসের এত ভয় ছিল ওই পরিবর্তনের সরকারের? সমালোচকরা বলছেন এর নেপথ্যে ছিল ওই তৃণমূল সরকারের কট্টরপন্থী ভোট ব্যাংকের রাজনীতি এবং চরম সংখ্যালঘু তোষণ। বামফ্রন্ট সরকার যে ভুল বা
আপোষ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও ঠিক সেই একই ভোটের অঙ্কে নিজেদের বন্দী করে ফেলেছিল। কলকাতার কতিপয় কট্টরপন্থী ধর্মীয় নেতা এবং মৌলবাদীদের চটাতে চায়নি পূর্বতন শাসক দল। কারণ তসলিমা নাসরিনকে কলকাতায় ফিরিয়ে আনলে যদি সেই বিশেষ ভোট ব্যাংকে ধস নামে, আর এই সস্তা রাজনীতির জাঁতাকলে পিষে ফেলা হয়েছিল বাংলার চিরাচরিত মুক্ত চিন্তা এবং প্রগতিশীল ঐতিহ্যকে। সবচেয়ে বড় লজ্জার বিষয় ছিল তৎকালীন বাংলার তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী মহলের নীরবতা। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে, বাক স্বাধীনতার পক্ষে বড় বড় বুলি আওড়াতেন, তারাও ওই নবান্নের সুনজরে থাকার জন্য তসলিমা ইস্যুতে একেবারে মুখে কুলু পেটে বসে থাকলেন। মমতার সরকার বারবার আইন শৃঙ্খলার অবনতির খোঁড়া অজুহাত দেখিয়ে গেছে, কিন্তু ভাবার বিষয় হলো যে প্রশাসন রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, তারা একজন লেখিকাকে নিরাপত্তা দিতে পারবে না। এর চেয়ে বড় প্রশাসনিক ব্যর্থতার কি হতে পারে? প্রশ্ন এটাও যে সত্যিই কি এটি ব্যর্থতা ছিল, নাকি ছিল চরম দ্বিচারিতা এবং রাজনৈতিক ইচ্ছা শক্তির অভাব? যাই হোক, 2015 সালে প্রাণনাশের তীব্র হুমকির মুখে ক্ষণিকের জন্য দিল্লি ছেড়ে নিউ ইয়র্কে চলে গিয়েছিলেন তসলিমা নাসরিন। এরপর 2016 থেকে 2025 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে তার প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তিনি মূলত কেন্দ্রীয় সরকারের কড়া নিরাপত্তায় দিল্লিতেই তার দিন গুজরান করে আসছেন। আর এই সময়কালে তার একাধিক বই প্রকাশিত হলেও কলকাতার মাটি তার জন্য নিষিদ্ধই ছিল। তবে ইতিহাস সাক্ষী যে তোষণের রাজনীতি সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু তা চিরস্থায়ী হয় না। আজ 2026 সালে দাঁড়িয়ে যখন বাংলায় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, আর তারপর তসলিমা ফের কলকাতায় ফেরার ছাড়পত্র পাচ্ছেন, তখন বিগত সরকারের এই ব্যর্থতা কিন্তু আরো বেশি করে প্রমাণিত হচ্ছে। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আগামী আগস্ট মাসের শুরুতেই শহরে পা রাখতে চলেছেন তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনের এই সফরের আয়োজন করছে সেকুলার মিশন। সংগঠনের চেয়ারম্যান ওসমান মল্লিকের দাবি, জুলাইয়ের শেষ সপ্তাহেই ভারতে আসবেন তসলিমা। কলকাতায় দুদিন থাকার পর 3রা আগস্ট শহর ছাড়বেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন। তিনি জানিয়েছেন অনুষ্ঠানে তিনি নিজেও উপস্থিত থাকবেন, প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তা দেওয়া হবে। যদিও বিষয়টিকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিতর্ক। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই ঘটনাকে বিজেপির রাজনৈতিক গিমিক বলে কটাক্ষ করেছেন। অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মতে, মুসলিমদের বিরুদ্ধে কথা বলে সবসময় খবরের শিরোনামে থাকায় ওই তসলিমার স্বভাব, তাকে কলকাতায় নিয়ে আসাকেই এখন উন্নয়নের মোড়কে চালানোর চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। আবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মতে, বাম আমলে তসলিমা নাসরিনকে বিতাড়িত করা হয়েছিল। যারা কথায় কথায় বলেন মত প্রকাশের স্বাধীনতা থাকা দরকার, তারাই তসলিমা নাসরিনকে বিতাড়িত করেছিল। বিজেপি সরকার ফেক সেকুলারিজমে বিশ্বাস করে না, তাই লেখিকা ফিরছেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, একজন বাংলায় কথা বলেন, বাংলায় প্রতিবাদ করেন, বাংলায় সাহিত্য লেখেন, সেই বাঙালির জায়গা বাংলায় হবে না কেন? সিপিআইএম ওনাকে তাড়িয়েছিল আর তৃণমূল সরকার ঢুকতে দেয়নি। তবে এখন আর ওই বাবরের সরকার নেই, এটা বিজেপির সরকার, ওনাকে স্বাগত জানানো উচিত। অর্থাৎ তসলিমার এই সফরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র মেরুকরণ শুরু হয়ে গেছে, সেটা বোঝাই যাচ্ছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা উগ্রপন্থী হামলা এড়াতে রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই কিন্তু কলকাতায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করছে। অনেকেই মনে করছেন তসলিমার এই প্রত্যাবর্তন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার পর তসলিমা নাসরিনকে মত প্রকাশের স্বাধীনতা কি ওই বাংলাদেশের কট্টরপন্থীদের উপর চাপ বাড়াচ্ছে? একদিকে তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন, অন্যদিকে খারিজি মাদ্রাসা এবং দাতব্য কেন্দ্রে তল্লাশি। দিল্লির ডাবল মুভে কাঁপছে বাংলাদেশের কট্টরপন্থীরা। কেন ইডির নজরে ভারতের একাধিক ধর্মীয় স্থান থেকে খারিজি মাদ্রাসা এবং দাতব্য স্বাস্থ্যকেন্দ্র? ধর্ম, শিক্ষা, স্বাস্থ্যের আড়ালে কি সন্ত্রাসের জন্য অর্থ যোগান আর অবৈধ অনুপ্রবেশের বড় কোনো নেটওয়ার্কের পর্দা ফাঁস হতে চলেছে?
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই যেভাবে কট্টরপন্থী এবং জামাতপন্থী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, সেই উত্তাল সময়ে তসলিমাকে কলকাতায় ফিরিয়ে আনা বেশ তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করছেন অনেকে। আসলে এর মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিচ্ছে যে সীমান্তের ওপারে মৌলবাদী শক্তি যতই শক্তিশালী হোক না কেন, ভারত উগ্রপন্থার কড়া বিরোধী। মুক্ত চিন্তা এবং ধর্মনিরপেক্ষতার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে আমাদের ভারত। এই আবহে আপনাদেরকে জানিয়ে রাখি যে তসলিমা নাসরিনের সফর এবং সাম্প্রতিক অনুপ্রবেশ বিরোধী অভিযানের জেরে ভারত বাংলাদেশ সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। তসলিমার সফরকে ঘিরে ওপার বাংলা থেকে কোনো মৌলবাদী উস্কানি বা অবৈধ অনুপ্রবেশ যাতে অশান্তির কারণ না হয়, সেজন্য বিএসএফ এবং সীমান্ত গোয়েন্দাদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। তসলিমা নাসরিন সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তকে মুক্ত বাংলা বলে স্বাগত জানিয়েছেন। এদিকে বিজেপি সরকারের দাবি, তুষ্টিকরণের রাজনীতি থেকে সরে এসে মত প্রকাশের স্বাধীনতাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের মতে এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে উগ্রপন্থীদের হুমকির কাছে ভারত নতি স্বীকার করেনি, করবেও না। কারণ ইতিমধ্যেই রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশে বিদেশি তহবিলের যোগ মেলায় দেশের 5টি রাজ্যের একযোগে ইডি অভিযান চালিয়েছে। রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অবৈধ অনুপ্রবেশ, জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি এবং পুনর্বাসনের অভিযোগে বড় চক্রের সন্ধান পেয়েছে ইডি। তদন্তে উঠে এসেছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের অধীনে নিবন্ধিত কিছু জনকল্যাণমূলক ট্রাস্ট বিদেশি অনুদানের অর্থ ব্যবহার করে এই চক্রকে সহায়তা করত। বিশেষ করে যুক্তরাজ্যের কিছু সংস্থা থেকে ভারতে নথিভুক্ত কিছু ওই চ্যারিটেবল ট্রাস্টের কাছে মোটা অঙ্কের বিদেশি অনুদান আসছিল, আর সেই টাকা মূল অ্যাকাউন্ট থেকে বিভিন্ন মিউল অ্যাকাউন্টে ঘুরিয়ে ওই অবৈধ অনুপ্রবেশকারীদের স্থায়ী পুনর্বাসনের জন্য ছড়িয়ে দেওয়া হচ্ছিল। ইডির দাবি, এই চক্র আন্তর্জাতিক সীমান্ত দিয়ে রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করানোর পাশাপাশি তাদের আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্টের মতন জাল নথিপত্র তৈরি করে নতুন পরিচয় দিয়ে স্থায়ীভাবে ভারতে বসবাসের ব্যবস্থা করত। তদন্তে আরও জানা গেছে, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় সক্রিয় একটি গোষ্ঠী অবৈধ অনুপ্রবেশের সহায়তা করত। এরপর আরেকটি চক্র সেই অনুপ্রবেশকারীদের জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তে আবার পাঠিয়ে দিত। তাদের জীবিকার জন্য নগদ অর্থ, ই রিক্সা, চাকরি এবং অন্যান্য সহায়তাও দেওয়া হতো বলে তদন্তকারীদের দাবি। ইডির মতে অনুপ্রবেশকারীদের ভারতে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে সন্দেহভাজনদের কাছে 6,000 টাকা, 8,000 টাকা, আবার কখনো 10,000 টাকার মতন ছোট ছোট কিস্তিতে অর্থ পাঠানো হতো। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 এর আওতায় ইডির লখনৌ জোনাল অফিস 16 জুলাই 5টি রাজ্যের মোট 13টি স্থানে একযোগে তল্লাশি চালিয়েছে। দিল্লির বাটলা হাউস এবং মদনপুর খাদার, উত্তরপ্রদেশের সাহারানপুর, হরিয়ানার বল্লভগড় এবং মহারাষ্ট্রের রায়গড়েও অভিযান চালিয়েছে ইডি। অন্যদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদেও তল্লাশি চালানো হয়েছে। তল্লাশির সময় তদন্তকারীরা একাধিক ডিজিটাল ডিভাইস, গুরুত্বপূর্ণ নথি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। ইডি জানিয়েছে, এই তদন্তের সূত্রপাত উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের দায়ের করা একটি এফআইআর এর ভিত্তিতেই। অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশ করানো, জাল ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করে দেওয়া এবং দেশের বিভিন্ন প্রান্তে পুনর্বাসনের কাজে যুক্ত ছিল। তদন্তের অংশ হিসেবে 16 জুলাই উত্তর 24 পরগনার হাড়োয়ায় একযোগে 3টি জায়গায় তল্লাশি চালায় ইডি। হাড়োয়ার কালিকাপুর এবং পণ্ডিতপুর এলাকার একটি ট্রাস্ট, একটি হাসপাতাল এবং একটি মাদ্রাসায় একযোগে অভিযান চালানো হয়। সূত্রের খবর, এই ট্রাস্টে প্রচুর বৈদেশিক মুদ্রা আসত, আর এই ট্রাস্টের কর্ণধার আব্বুস সামাদ এবং তার বড় জামাই আবু সালেহ বছর 2 আগে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তারও হয়েছিল। একই দিনে হাসনাবাদের রামেশ্বরপুরে উত্তরপ্রদেশের এটিএস এবং কেন্দ্রীয় বাহিনী হানা দেয়।
সেখানেও স্থানীয় মাদ্রাসার সঙ্গে যুক্ত আব্দুল্লাহ গাজীর বাড়ি এবং স্থানীয় একটি খারিজি মাদ্রাসাতেও জোর কদমে তল্লাশি চলেছে বলে জানা যাচ্ছে। এছাড়াও বাদুরিয়ার কবিরবাগ মিল্লাত একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং চ্যারিটেবল ট্রাস্টের কার্যালয়েও হানা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। অভিযোগ, এই ট্রাস্টের অ্যাকাউন্টের মাধ্যমেই বিদেশি তহবিল ঘোরানো হচ্ছিল। ইডি সূত্রে আরও খবর, সুন্দরবন, ক্যানিং মহকুমার সীমান্তবর্তী এবং নদীপথ সংলগ্ন একাধিক এলাকাতেও তল্লাশি চলছে। তদন্তকারীদের দাবি, বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভুয়ো নথির মাধ্যমে ভারতে স্থায়ী পুনর্বাসনের জন্য যুক্ত একটি স্থানীয় দালালদের বাড়িতেই এই অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুর এবং লালগোলা ব্লকের একাধিক জায়গাতেও ইডি এই মেগা তল্লাশি জারি রেখেছে। গোয়েন্দাদের অভিযোগ, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই অঞ্চলকে আন্তর্জাতিক চক্রটি অনুপ্রবেশের অন্যতম সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করত। পাশাপাশি কলকাতা ও সংলগ্ন এলাকাতেও তদন্তের পরিধি বাড়ানো হয়েছে। সল্টলেক এবং নিউটাউনের কয়েকটি আর্থিক লেনদেনকারী সংস্থার উপরেও নজরদারি চালানো হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, অনুপ্রবেশে ব্যবহৃত অর্থ একাধিক ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হতো। ইডির দাবি, তল্লাশিতে ইতিমধ্যেই একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ, ডিজিটাল ডিভাইস এবং জাল আধার কার্ড ও ভোটার কার্ড সহ গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তদন্ত কিন্তু এখনও জারি রয়েছে। ইডি জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর বিশেষজ্ঞদের মতে তদন্তটি কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়, বরং ধর্মীয় ভাবাবেগ এবং চ্যারিটেবল ট্রাস্টের আড়ালে নিয়ে ওই টেরর ফান্ডিং এবং সুপরিকল্পিত জনবিন্যাস পরিবর্তনের যে চক্রান্ত চলছিল তা একেবারে উপড়ে ফেলাই এই অভিযানের মূল লক্ষ্য। এখানে টাইমিংটা বুঝুন। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে তসলিমাকে কলকাতায় ফিরিয়ে শুভেন্দু অধিকারীর সরকার তোষণের রাজনীতিতে যেমন একটা বড় ধাক্কা দিয়েছে, ঠিক তেমনি আবার ইডির তদন্তে পর্দাফাশ হলো এক আন্তর্জাতিক চক্রান্তের। বিশেষজ্ঞদের মতে এভাবেই ভারত সীমান্তের মৌলবাদকে সাফ বার্তা দিল যে সীমান্তে কড়া নজরদারিও থাকবে, আর দেশের ভেতরে কোনো মৌলবাদী ফতোয়া বা টেরর ফান্ডিং বরদাস্ত করা হবে না। তসলিমার প্রত্যাবর্তন ওপার বাংলার উগ্রপন্থীদের বুকে একেবারে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ তথা দিল্লির এই অনমনীয় মনোভাব কেবলমাত্র ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, বরং কাঁপন ধরিয়ে দিয়েছে একেবারে আন্তর্জাতিক মহলেও। প্রশ্ন উঠছে, দিল্লির এই কড়া অবস্থান আগামী দিনে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে কি প্রভাব ফেলবে? শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি চিরতরে তলানিতে ঠেকতে চলেছে? বিশেষজ্ঞদের মতে ভারতের এই জোড়া পদক্ষেপ ঢাকার নতুন সরকারকে এক চরম কূটনৈতিক অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে, যার ফলে দুই দেশের সম্পর্কে এখন এক গভীর অবিশ্বাসের দেওয়াল তৈরি হচ্ছে। দিল্লির এই অনমনীয় মনোভাবের কারণে আগামী দিনে তিস্তা এবং গঙ্গা জলবন্টন চুক্তির মতন অত্যন্ত সংবেদনশীল আলোচনার টেবিলে কোনো রফাসূত্র মেলাটা কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে, যার সরাসরি প্রভাব কিন্তু পড়বে বাংলাদেশের অর্থনীতি এবং কৃষিতেও। সব মিলিয়ে 2026 সালের এই নতুন ভারত আজ এক বড় কূটনৈতিক পরিবর্তনের সাক্ষী। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা নিশ্চয়ই জরুরি, কিন্তু ভারতের জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ সুরক্ষার চেয়ে বড় আর কিছু হতে পারে না। ওপার বাংলার রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে যারা ভারতের বুকে অবৈধ অনুপ্রবেশ এবং জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলার চক্রান্ত করছিল, এই কড়া পদক্ষেপের মাধ্যমে তাদের শেকড় কিন্তু উপড়ে ফেলা হচ্ছে। একই সঙ্গে তসলিমা নাসরিনকে রাষ্ট্রীয় সুরক্ষায় কলকাতায় ফেরানোর পদক্ষেপ ভারত তাতে স্পষ্ট করে দিচ্ছে যে এই দেশ সবসময় প্রগতিশীলতা, বাক স্বাধীনতা এবং অখণ্ডতার পক্ষেই দাঁড়িয়ে থাকবে। কোনো বিদেশি মৌলবাদী ফতোয়া বা হুমকিতে ভারত মাথা নত করবে না। প্রতিবেশীর স্বার্থের আগে নিজের দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই আজকের ভারতের প্রধান লক্ষ্য, এবং এই অনমনীয় অবস্থানই আগামী দিনে নতুন ভারতের সুরক্ষা কবচ বটে। জয় ভারত, জয় হিন্দ, নমস্কার।